আজকের এই এক্সপ্লেনারে স্বাগতম। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। বাস্তবতার রূপরেখা আসলে কিভাবে তৈরি হয় একটু ভাবুন তো। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন যুগ আর মাধ্যমের শিল্পীরা ঠিক কিভাবে একটি নির্দিষ্ট ফ্রেমের ভেতর দিয়ে তাদের চারপাশের পৃথিবীকে আমাদের সামনে তুলে ধরেন, আজ আমরা সেটাই উন্মোচন করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়গুলো এক নজরে একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব একটি বিড়ালের সতর্কমূলক গল্প দিয়ে, এরপর দ্য এজ অফ সেন্সিবিলিটি, ফটোগ্রাফিক বিভ্রম, ফ্রেম সাজানো এবং সবশেষে স্মৃতিবাহী আয়না নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে একটি বিড়ালের সতর্কতামূলক গল্প, থমাস গ্রের কবিতার ব্যাখ্যা। আমাদের এই বিশ্লেষণটা শুরু হচ্ছে আপাতদৃষ্টিতে খুব সাধারণ আর খানিকটা মজার একটা বিষয় দিয়ে। থমাস গ্রের লেখা 18 শতকের একটি কবিতা, যা সেলিমা নামের একটি প্রিয় বিড়ালকে নিয়ে লেখা। কৌতূহলবশত গোল্ডফিশের একটি পাত্রে ঝাঁপ দিয়ে বিড়ালটি ডুবে মারা যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল আধুনিক পাঠকরা কিভাবে এই লেখার ওপর নিজেদের মূল্যবোধ আরোপ করেন। যেমন ধরুন লিট 204 ব্লগের এই শিক্ষার্থীর কথাই। তার মতে বিড়ালের মৃত্যু আসলে কোনো দুর্ভাগ্য বা লোভের পরিণতি নয়, বরং এটি একটি সাহসী ও কৌতূহলী পদক্ষেপের দারুণ নিদর্শন। আর শিল্পের বিষয়টা যে কতটা সাবজেক্টিভ তা ঠিক এখানেই স্পষ্ট হয়ে ওঠে, কারণ ঠিক এর পরেই সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে আরেকজন শিক্ষার্থী কিন্তু এই কবিতাকে সাধারণ কাণ্ডজ্ঞান বর্জনের বিপদ সম্পর্কে একদম সরাসরি একটি সতর্কতা হিসেবেই ফ্রেম করেছেন। তো এখানকার মূল বিষয়টা হচ্ছে আধুনিক একাডেমিক আলোচনাগুলোতে ঠিক এই জিনিসগুলোই নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, যেমন ধরুন তৎকালীন জেন্ডার ডাইনামিক্স বা অহংকারের বিষয়গুলো। আর এটাই প্রমাণ করে যে বিড়াল নিয়ে লেখা খুব সাধারণ একটা কবিতাও কিন্তু তৎকালীন সামাজিক মূল্যবোধের একটি বেশ জটিল ফ্রেম হিসেবে কাজ করতে পারে। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় পর্বে, দি এজ অফ সেন্সিবিলিটি বা সংবেদনশীলতার যুগ, পরিবর্তনশীল সাহিত্যিক দৃশ্যপট। প্রেক্ষাপটটা যদি একটু বড় করে দেখি, এই টাইমলাইনটি ইংরেজি সাহিত্যের রূপান্তরের সময়কালকে খুব সুন্দরভাবে তুলে ধরছে। খেয়াল করে দেখুন, ঠিক মাঝখানের ওই এজ অফ সেন্সিবিলিটি বা সংবেদনশীলতার যুগে কিন্তু শিল্পীদের চিন্তাধারায় বিশাল এক পরিবর্তন এসেছিল। এই স্লাইডের পার্থক্যটা কিন্তু বেশ চমকপ্রদ। 1742 সালের পর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যখন কমে যায়, অগাস্টান যুগের লেখকদের মতো শিল্পীরা তখন জনপরিসর এবং রাজনৈতিক বিষয় থেকে অনেকটাই দূরে সরে আসেন। এর বদলে তারা ব্যক্তিগত বিষাদ, গভীর আবেগ এবং গ্রামীণ স্মৃতিকাতরতার উপর ভিত্তি করে নিজেদের এক নতুন বাস্তবতা নির্মাণ করতে শুরু করেন। এখন আমরা দেখব তৃতীয় পর্ব, ফটোগ্রাফিক বিভ্রম, বাস্তবতাকে ধারণ করা নাকি নির্মাণ করা। লেখকরা কিভাবে সাংস্কৃতিক লেন্সের ভেতর দিয়ে বাস্তবতাকে তুলে ধরেন তা তো আমরা দেখলাম। এবার চলুন সম্পূর্ণ ভিন্ন একটি মাধ্যম অর্থাৎ ফটোগ্রাফির দিকে নজর দেই। আর এই পুরো প্রক্রিয়ার শুরুটা হয় ক্যামেরা অবস্কিউরায় আলো এবং অন্ধকারের এক অদ্ভুত খেলার মাধ্যমে। এটি শুরু থেকে আমাদের মনে করিয়ে দেয় যে ফটোগ্রাফিক বাস্তবতা আক্ষরিক অর্থে একেবারে উল্টোভাবে তৈরি হয়। এই ছবিটি একটু খেয়াল করুন। লুই ডাগুয়েরের তোলা 1839 সালের এই ছবিটিতেই প্রথমবারের মতো মানুষের উপস্থিতি সফলভাবে ফটোগ্রাফিক প্রিন্টে ধারণ করা হয়। কিন্তু একটু অবাক লাগছে না? এত ব্যস্ত একটা রাস্তা, অথচ একজন স্থির জুতো পালিশটারি ছাড়া পুরো রাস্তা একদম ফাঁকা। এর কারণ হল এই ছবির এক্সপোজার নিতে 10 মিনিটেরও বেশি সময় লেগেছিল। এরপর ক্যামেরা যখন সহজে বহনযোগ্য হয়ে উঠল, তখন মানুষ ফটোগ্রাফিকে ইতিহাসের একটি নৈবিত্তিক বা অবজেক্টিভ সাক্ষী হিসেবে বিশ্বাস করতে শুরু করল। কিন্তু রবার্ট কাপ্পার তোলা স্প্যানিশ গৃহযুদ্ধের এই বিখ্যাত ছবিটার দিকে তাকান। এই ছবি তোলার টাইমিংটা এতটাই অবিশ্বাস্য যে ছবিটির সত্যতা নিয়ে পরবর্তীতে বেশ বড়সড় বিতর্কের জন্ম হয়েছে। এটা কি আসলেই বাস্তব নাকি সাজানো? আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে চতুর্থ পর্বে, ফ্রেম সাজানো, ফটোগ্রাফারের নিজস্ব বাস্তবতা। ক্যামেরা যে শুধু বাস্তবতা ধারণ করে তা নয়, এটি বাস্তবতাকে নির্মাণও করে। এই ছবিটাই দেখুন। প্রথম দেখায় মনে হতে পারে কোনো ধনী অভিনেত্রীর খুব সাধারণ ও স্বতঃস্ফূর্ত একটা মুহূর্ত, তাই না? আসলে কিন্তু তা নয়। এটি সিন্ডি শারম্যানের অত্যন্ত নিখুঁতভাবে সাজানো একটি সেলফ পোর্ট্রেট, যেখানে তিনি সিনেমার প্রচলিত কিছু ক্লিশে চরিত্রের অভিনয় করছেন।
একটি ফটোগ্রাফ কতটা নিখুঁতভাবে নির্মাণ করা যেতে পারে সেটা আরও ভালোভাবে বুঝতে ফটোগ্রাফার গ্রেগরি ক্রিউটসেনের এই বহুদিনের কঠোর প্রক্রিয়াটির দিকে লক্ষ্য করুন। ফিল্ম ক্রু জড়ো করা, সিনেম্যাটিক লাইটিং সেটআপ, টানা ১১ দিন ধরে শ্যুট করা আর সব শেষে একাধিক এক্সপোজার একত্রিত করা। এত সব আয়োজন শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী, নিখুঁত আর স্বতঃস্ফূর্ত মুহূর্ত তৈরি করার জন্য। তাহলে প্রশ্ন হল, একটি ফটোগ্রাফ কি সত্যি বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ বাস্তবতাকে ধারণ করে? সত্যের অকাট্য প্রমাণ হিসাবে ছবির ওপর আমরা যে অগাধ বিশ্বাস রাখি, সেই বিশ্বাসের জায়গা থেকে এটি সত্যি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আর এর উত্তরটা লুকিয়ে আছে ক্যামেল সিলভির ১৮৫৮ সালের এই রিভার সিন ছবিটিতে। ছবিটি দেখতে একেবারে অবজেক্টিভ বা শতভাগ বাস্তব মনে হচ্ছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হল এটি পুরোপুরি কারসাজি করে তৈরি করা। সিলভি এখানে দুটি আলাদা এক্সপোজার যুক্ত করেছিলেন এবং একটি নান্দনিক আকাশ বসানোর জন্য নিজের হাতে তুলির আঁচড়ও দিয়েছিলেন। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, স্মৃতিবাহী আয়না, ভিজুয়াল এডিটিং এবং সাবজেক্টিভ সত্য। জন জার্কোভস্কির এই উক্তিটি আমাদের আজকের এই এক্সপ্লেনারের মূল থিমটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তার মতে ফটোগ্রাফি হল মূলত ভিজুয়াল এডিটিংয়ের একটি সিস্টেম। একজন কবি যেমন শব্দ দিয়ে জগৎ তৈরি করেন, তেমনি ফটোগ্রাফাররাও কিন্তু ঠিক কোথায় ফ্রেমটি বসানো হবে এবং ঠিক কোন মুহূর্তটিতে সময়কে চিরতরে স্থির করে দেওয়া হবে, শুধুমাত্র এই সিদ্ধান্তটি নেওয়ার মাধ্যমেই চরম ক্ষমতা ভোগ করেন। স্মৃতিবাহী আয়না বা মিরর উইথ আ মেমোরি ধারণাটির একটি চমৎকার আধুনিক রূপ দেখা যায় অ্যালেন নক্সের এই কাজটিতে। খেয়াল করে দেখুন, তিনি একটি বাস্তব আয়নার ওপর গুগল স্ট্রিট ভিউকে সুপারইম্পোজ করেছেন। এর ফলে ক্যামেরায় বন্দি করা একটি প্রাকৃতিক দৃশ্য এবং ডিজিটাল ডেটার মধ্যকার পার্থক্য একদম ঝাপসা হয়ে গেছে। তো সবশেষে যে কথাটি বলতেই হয়, শিল্প এবং মিডিয়া যদি কখনোই পুরোপুরি বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ না হয়, বরং তা যদি নির্মাতার নিজস্ব পক্ষপাত এবং বাস্তবতার একটি সতর্কভাবে সাজানো ফ্রেমই হয়ে থাকে, তবে বর্তমান সময়ে আমাদের চারপাশের তথ্যগুলোকে কিভাবে গ্রহণ করা উচিত আর কিভাবে বিশ্বাস করা উচিত? আধুনিক এই বিশ্বে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু আমাদের সবার জন্যই একটি বড়